আসসালামু আলাইকুম, মেঘা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? এই শীতে যারা টবে গাঁদা ফুল চাষ করতে চান, মূলত তাদের জন্য এই ভিডিওটি। টবে গাঁদা ফুল চাষ করার জন্য যে ৮টি বিষয় যদি আপনি সঠিকভাবে পদক্ষেপ নিতে পারেন, তাহলে অবশ্যই গাছগুলি ঝাঁকড়া হবে এবং প্রতিটি গাছে পর্যাপ্ত এবং কাঙ্ক্ষিত আমরা যে ফুল চাই সেই ফুলে ভরে থাকবে। তো আসুন দেখে নেই কি সেই ৮টি পদ্ধতি। তাই মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখেন, আশা করি উপকৃত হবেন। প্রথমত হচ্ছে গাঁদা ফুলকে চাষ করার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হচ্ছে টব নির্বাচন করা। আমরা যদি ছোট টবে গাছগুলোকে দেই, গাছের গ্রোথ এবং ফুল আমরা যে কাঙ্ক্ষিতভাবে চাই সেগুলি হওয়া সম্ভব নয়। আমরা সাধারণত ছোট টবে ফুল গাছকে রোপণ করার জন্য বেশি চেষ্টা করি, কিন্তু না, যদি ফুল গাছকে আমরা ছোট বা আকারের অর্থাৎ গাছের তুলনায় আমি যদি ছোট আকারে টব দেই, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত গাছের গ্রোথ এবং ফুল আমরা যেটা চাই তা হয় না। তাই কি করতে হবে, আমাদেরকে 9 থেকে 10 ইঞ্চি আকারের একটি টব নিতে হবে। আর এই 9 থেকে 10 ইঞ্চি আকারের একটি টবে নির্বাচন করার মূল কারণটা হচ্ছেই গাছের গ্রোথ এবং ফুল আমরা যেটা চাই ঠিক ওইটাই হবে। তারপরে আরও একটি উল্লেখযোগ্য বিষয়, তা হচ্ছে সঠিক মাটি এবং ভালো মাটি নির্বাচন করা, সঠিক চারা নির্বাচন করা এবং চারা দিয়ে গাছ লাগানো, বীজ দিয়ে নয়। বীজ দিয়ে চারা খুব বেশি ভালো হয় না এবং এটা অনেক সময় লাগে। নিয়মিত পানি দেওয়া, পর্যাপ্ত সূর্য আলোর ব্যবস্থা রাখা, রাসায়নিক সার ব্যবহার করা, পোকামাকড় এবং কীটপতঙ্গ থেকে গাছকে রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করা, নিয়মিত ছাঁটাই করা, পুরাতন ফুল কেটে ফেলে দেওয়া। এখন আসবো এর বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা বলতে আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, সঠিক মাটি। যে কোনো মাটিতে আমরা গাঁদা ফুলকে রোপণ করতে পারি। গাঁদা ফুলকে রোপণ করার জন্য এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি যেটাই হোক না কেন, আমরা যেই মাটি নির্বাচন করি না কেন, আন্তঃপরিচর্যা এবং সঠিক ব্যবস্থাপনা থাকলে যে কোনো মাটিতেই এই ফুল চাষ করা যায়। তার জন্য সবচেয়ে ভালো হচ্ছে বেলে দোআঁশ মাটি। ছাদ বাগান এবং টবে সকল গাছের জন্য জৈব পদ্ধতিতে মাটি প্রস্তুতের একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তারপরও টবে গাঁদা ফুলকে চাষ করার জন্য যেই উপাদানগুলি মাটির সাথে মিশ্রণ করতে হবে তা আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। আপনারা এখান থেকে দেখে এগুলো সংগ্রহ করে উপাদানগুলি এই মাটির সাথে মিশ্রণ করবেন, নয়তোবা গাঁদা ফুল টবে খুব বেশি ভালো কাঙ্ক্ষিত যেটা চাই আমরা এটা হওয়ার নয়। প্রথমেই টবের নিচে কিছু জৈব সার এবং 1 চামচ পরিমাণ নিমখোল দিয়ে দেবো, যাতে করে পোকামাকড় টবের নিচ থেকে উপরে আসতে না পারে। এরপরে অন্যান্য উপকরণগুলো আমরা এখানে ভালো করে মিশিয়ে নিব, বড় বড় ঢেলাগুলোকে ফেলে দিব। এখানে 60% মাটি এবং 40% অন্যান্য জৈব সার, যেমন ভার্মি কম্পোস্ট, তারপর হচ্ছে যে চুলায় ব্যবহৃত ছাই, নিমখোল এবং শুকনা যেটা 1 বছরের পুরাতন গোবর, এই সবগুলিকে একসাথে মিশ্রণ করার পরে আমরা এগুলিকে টবে দিয়ে গাছটাকে রোপণ করব। তো এখন এখানে হচ্ছে কথা হলো যে পরিমাণটা হচ্ছে এরকম, যদি আমরা মাটি নেই একটি বড় টবের জন্য, মাটি আপনি যত একটা টব হিসাবে 10 থেকে 12 ইঞ্চি একটা টবে মাটি হবে হচ্ছে 60%, 30% যদি আমরা জৈব সার ধরি, অন্যান্য উপকরণ 10%। তাহলে এই হিসাব করলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে যে জৈব সার যদি আমরা আধা কেজি বা 1 কেজি পরিমাণে দেই, 1 কেজি লাগবে না, আধা কেজি হয়ে যাবে। জৈব সার আধা কেজি, 1 থেকে 200 গ্রাম নিমখোল, শিংকুচি বা হর্ন ডাস্ট 1 থেকে 2 টেবিল চামচ, তার সাথে হাড়ের গুঁড়ো দিতে পারলে ভালো হয়, হাড়ের গুঁড়ো 1 থেকে 2 টেবিল চামচ, তারপর হচ্ছে ছাই 200 গ্রামের মতো, ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক যাই বলি না কেন, এগুলো হচ্ছে 1 চামচ পরিমাণ দিলে ভালো, তার চেয়ে কম দিলেও সমস্যা নেই। এগুলো দিয়ে ভালো করে মিশ্রণটিকে আমাদের বিশেষ করে মাটিগুলোকে ভালো করে মিশাতে হবে। মেশানোর পরে এরপর আমরা যদি টবে ভরে সাথে সাথে আমরা গাছগুলি না লাগানোটাই ভালো। 1 দিন বা 2 দিন রেখে দিয়ে তারপরে গাছটাকে রোপণ করলে ভালো হয়। সাধারণত আমরা যে গাছগুলোকে নার্সারি থেকে কিনে আনি, এই গাছগুলো 1 দিন রাখলে আমাদের বাড়িতে আনার পরে 1 দিন রাখলে ভালো হয়। কি জন্য? নার্সারির পরিবেশ আর আমাদের বাড়ির পরিবেশ এক হয় না। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব গাছগুলিকে 1 দিন বা 2 দিন পরে টবে রোপণ করার জন্য।
রোপণ করার আগে গাছের গোড়ায় যেই ডালপালা বা পাতা থাকবে এগুলোকে আমরা ছিঁড়ে ফেলে দিব। এগুলো নিচের অংশে যদি আমরা ফাঁকা রাখি তাহলে উপরের অংশে আমাদের গাছটা একটু ঝাঁকড়ানো হবে। গাছ লাগানোর সময় দেখবেন অনেক ক্ষেত্রে চারা কিনে আনার সময় কিছু ফুলের কড়ি দেখা যায়। এই কড়িগুলোকে ছিঁড়ে ফেলতে হবে। নয়তোবা আমরা যে গাছ ঝাঁকড়ানো, এই ঝাঁকড়ানো গাছটা হবে না। কেন হবে না জানেন? এই ফুলটা থাকলে অন্যান্য ফুলের উপর মানে পুরোপুরি গাছের উপর একটা প্রভাব পড়ে। তো এই প্রভাব যাতে না পড়ে তাই আমরা কি করব? ফুলের কড়িটাকে ছিঁড়ে ফেলবো। ছিঁড়ে আমরা রোপণ করব। তো টবে রোপণ করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি টবের যে মাটি বা আমার যেই গাছটাকে আমি রোপণ করব, এই গাছের গোড়া যেন আ মাটির নিচে খুব বেশি চলে না যায়। যদি মাটির নিচে চলে যায় তো সেই ক্ষেত্রে গোড়া পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। গাছগুলি লাগানোর সময় একটু খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন কোনোভাবে চাপ না লাগে বা থেঁতলে না যায়, তাহলে সেক্ষেত্রেও পচে যেতে পারে গাছ। গাছ তো লাগালাম, এখন হচ্ছে পরিচর্যা। পরিচর্যাটা কি করব? গাঁদা ফুলে আসলে ওরকম খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। তারপরও টবের মাটি শুকিয়ে গেলে পানি দিতে হবে, আগাছা হলে পরিষ্কার করতে হবে। আর গাছ লাগানো থেকে শুরু করে গাছের বয়স যখন ১৫ থেকে ২০ দিন হবে, তখন কিছু রাসায়নিক সার গাছের গোড়ায় দিতে পারলে ভালো। না দিতে পারলেও তেমন সমস্যা হবে বলে মনে হয় না, যেহেতু আমরা টবের মাটিটা প্রস্তুত করার সময় যথেষ্ট পরিমাণে এই গাছের জন্য প্রোটিন খাদ্য আমরা দিয়ে দিয়েছি। তারপরেও রাসায়নিক সার দিতে পারলে ভালো, তাহলে আরও ফলাফল ভালো পাওয়া যাবে। অল্প গাছের জন্য আমরা সার কেনার প্রয়োজন মনে করি না, তাই ঘরোয়া পদ্ধতিতে আমরা একটি লিকুইড বা গাছের জন্য হরলিক্স তৈরি করতে পারি। তা হচ্ছে খৈল ভেজানো পানি আমরা গাছের গোড়ায় দিতে পারি। আর এর উপরে আমার একটি ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আবার আমরা যে ঘরে চাল ধুই, ডাল ধুই, এর যে পানি, এই পানিগুলো আমরা গাছের গোড়ায় দিতে পারি। এতেও এই গাছে ভালো প্রোটিন পাবে। গাছগুলো বড় হওয়ার পরে ১টি-২টি যে কড়ি বের হবে, এই কড়িগুলিকে কি করতে হবে? ছিঁড়ে ফেলে দিতে হবে। তাহলে হবে কি একসাথে ঝাঁকড়া যে ফুল, পুরা গাছ ভরেই ফুল হবে। আমি এটি পরীক্ষিত, যার কারণে আমি আপনাদেরকে বলব এটি করার জন্য। টবে বা মাটিতে গাঁদা ফুল চাষ করার জন্য গাঁদা ফুল গাছে যেই রোগটি সবচেয়ে বেশি দেখা দেয় তা হচ্ছে একটু গাছ বড় হওয়ার পরপরই গাছে পাতা কোঁকড়ানো রোগ দেখা দেয়। তো সেই ক্ষেত্রে আমরা ১৫ দিন অন্তর, অন্তর ইমিডাক্লোরোফিট এবং একটি ছত্রাকনাশক গাছে স্প্রে করার জন্য, যতদিন গাছ জীবিত থাকবে। তো যাই হোক, অনেক কথা বললাম। ভালো-মন্দ অবশ্যই জানাবেন। আপনাদের ভালো লাগা আমার আগামীর অনুপ্রেরণা। ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।